বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রেখে ষোড়শ সংশোধনী বাতিল মামলার রায় আজ। রায় ঘোষণা করবেন আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ। রাতভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার উপরে, পানিবন্দী কয়েক লাখ মানুষ। রাজধানীর উত্তরায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে পাশাপাশি 3টি ভবনের বেশিরভাগ অংশ। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। এবারের ঈদে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত 170 তথ্য গবেষণা সংস্থার। নজরদারির অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা, জনসচেতনতার তাগিদ। এবং মানব পাচার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নজরদারিতে রাখার প্রভাব পড়বে জনশক্তি রফতানিতে, আশঙ্কা বিশেষজ্ঞদের। পাচার রোধে উদ্যোগ নেওয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় দেয়া হবে আজ। প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকার 1 নম্বরে রাখা হয়েছে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রেখে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনে সরকার। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 5ই মে ষোড়শ সংশোধনী বাতিল করেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত 1 জুন এই মামলার আপিল শুনানি শেষ হয়। শুনানিতে 10 জন অ্যামিকাস কিউরির মধ্যে 9 জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মত দিয়েছেন। রাতভর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। কুশিয়ারা ও সুরমা নদীর পানি প্রতিটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে টানা বৃষ্টিতে সিলেটের 13টি উপজেলার সবকটি কম বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে বালাগঞ্জ, ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ সহ 8টি উপজেলার প্রায় 80% এলাকা প্লাবিত হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় 3000 হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 3 লাখ মানুষ। বন্যা কবলিত মানুষের জন্য খোলা 9টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 89টি পরিবার। বন্যায় 7টি উপজেলার 161টি প্রাথমিক ও 13টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য 137 মেট্রিক টন চাল এবং 3 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ থেকে 148টি মেডিকেল টিম কাজ করছে। দর্শক, এই মুহূর্তে সিলেটের বালাগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ তামিম। আমি এখন বালাগঞ্জের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই বালাগঞ্জ সদর ইউনিয়নের করচারপাড় এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই বালাগঞ্জ এবং শেরপুরের যে সড়কটি, সঠিক সড়কটির উপর দাঁড়িয়ে আছি। এই সড়কটি হচ্ছে কি একটি ডাইক, পানি উন্নয়ন বোর্ডের শহর গ্রাম রক্ষা বাঁধ, এবং আপনি দেখতে পাচ্ছেন বাঁধটি পানিত্তরের প্রথম দিকেই ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার ফলে এই বালাগঞ্জের একটা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী উসমানীনগর উপজেলার 4টা ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এবং এই প্লাবিত হওয়ার ফলে এই এলাকার যে স্কুলগুলো আছে, স্কুল, মাদ্রাসা এবং মাধ্যমিক প্রাথমিক স্কুলগুলো আছে, সব স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আগেই বলা হয়েছে শিক্ষা বিভাগ থেকে যে এই শিশুদের নিরাপত্তার জন্য স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যে 161টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, যে 13টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে এই এলাকায় সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তামিম, সিলেট অঞ্চলের শিক্ষামন্ত্রীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন গতকালকে। উনি ওনার নির্বাচনী এলাকা বিয়ানে বাজার এবং গোলাপগঞ্জ এলাকা ঘুরে ঘুরে দেখছেন। উনি 9 তারিখ পর্যন্ত সিলেটে থাকবেন। বন্যা কবলিত এলাকার মানুষের পাশে উনি দাঁড়ানোর জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট অঞ্চলে এসছে। এই অঞ্চলে এসে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে এই এক এলাকায় যে বাড়িগুলো বা গ্রামগুলো পানিবন্দী হয়ে রয়েছে, বা এই যে ডাইক দিয়ে পানি ঢুকছে এবং পানির তোরে শত শত একর জমি, বিভিন্ন গ্রাম পানিতে ডুবে যাচ্ছে, পুকুরগুলো পানিতে ডুবে যাচ্ছে,
যে ফিশারিজগুলো করা হয়েছে সেই খামারগুলো, মৎস্য খামারগুলো পানিতে ডুবে গেছে, কিন্তু এই এলাকা দেখার জন্য কেউ আসেনি, বা কৃষি বিভাগ বলেন বা সরকারের প্রশাসনের লোক বলেন বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, ওরা কেউ এইখানে এলাকায় আসেনি এমনই অভিযোগ করেছেন এই গ্রামবাসীরা, ইউনিয়নবাসীরা। তাদের অভিযোগ হচ্ছে গিয়ে অন্তত একবার এসে তাদের গ্রামগুলো যদি পরিদর্শন করে যেতেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, ইউনিয়ন পরিষদের মেম্বাররা কিংবা উপজেলা যারা আছেন তারা যদি দেখছেন, তবুও তাদের এই যে কষ্টটা, এই যে তাদের যে এই পানিবন্দী হয়ে আছেন সেই কষ্টটা কিছুটা লাঘব হতো। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে একেবারে বলা যায় বিপন্ন অবস্থা পড়ে গেছে যে সমস্ত, বিশেষ করে কুশিয়ারার পার্শ্ববর্তী গ্রামগুলো, পার্শ্ববর্তী ইউনিয়নগুলো। এই বালাগঞ্জের 6টি ইউনিয়ন, পার্শ্ববর্তী ওসমানীনগরের 8টি ইউনিয়ন, মোট 14টি ইউনিয়ন একেবারে প্লাবিত, পানিতে পানিবন্দী হয়ে আছে। এই এলাকার প্রায় 80% ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, 80% মানুষ পানিবন্দী হয়ে গেছে। তাদের জন্য ত্রাণ প্রয়োজন, তাদের জন্য প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন, তাদের বেঁচে থাকার জন্য যে দৈনন্দিন কার্যক্রমের জন্য, দৈনন্দিন খাদ্যের জন্য যেগুলো প্রয়োজন সেগুলা যোগান দেওয়ার তাগিদ জানিয়েছেন এই এলাকার মানুষেরা, এই গ্রামের মানুষেরা, এই ইউনিয়নের মানুষেরা। তামিম, এই ছিল সিলেট অঞ্চলে বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর। সিলেটের বালাগঞ্জ উপজেলা থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। রাজধানীতে মধ্যরাতে প্রবল বৃষ্টির কারণে বেশ কয়েকটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সকালে কাজে বেরিয়ে দুর্ভোগে পড়ে নগরবাসী। বিশেষ করে হোটেল সোনারগাঁওয়ের সামনের সড়কে পানি জমে যাওয়ায় রাতে কারওয়ান বাজারে আসা মালবাহী ট্রাক ও ভ্যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়। এছাড়া রাস্তায় খানাখন্দ থাকায় পানির মধ্যে চলতে যানবাহনগুলোকে বেশ বেগ পেতে হয়। গভীর রাত থেকে থেমে থেমে ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকায়। এটা বিপাকে পড়েছেন নগরবাসী। সকালে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 37.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতে নগরীর চকবাজার, 2 নম্বর গেট, আগ্রাবাদ এক্সেস রোড সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি হতে না হতে মার্কেটের মধ্যে পানি হয়ে যায়, আমাদের কষ্ট অনেক বেড়ে যাচ্ছে। অনেক মহিলারা নালায় পড়ে যাচ্ছে, স্কুলের বাচ্চাগুলো নালায় পড়ে যাচ্ছে, অনেক সমস্যা। গাড়ি পানি করলে পানি মানে নষ্ট হয়ে যায়, গাড়ি আমাদের অনেক নষ্ট, ওয়ারিং নষ্ট হয়ে যায়, পানি ঢুকে যায়। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, আপনি হয়তো দেখতে পাচ্ছেন সকাল থেকে, কালকে গভীর রাত থেকে থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রামের বেশ কিছু এলাকা পানির নিচে চলে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের যে 2 নম্বর গেট এলাকায়। আপনি হয়তো জানেন যে এখানে যে জলাবদ্ধতা থেকে সবচেয়ে বেশি এখন যে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে যানজটের কবলে পড়েছে নগরবাসী। অর্থাৎ চট্টগ্রামের আগ্রাবাদ, 2 নম্বর গেট, মুরাদপুর, জিসি মোড়, ওয়াসা সহ এই যে মহাসড়ক, এই সড়কে কিন্তু যানজটের কবলে পড়ে মানুষ একেবারে আটকে আছে বলা যায়। সকাল থেকে যারা বিভিন্ন অফিসের উদ্দেশ্যে যারা বের হয়েছেন, স্কুলের উদ্দেশ্যে যারা বের হয়েছেন, সবাই কিন্তু বলা যায় আটকে গেছে, অর্থাৎ যানবাহন কোনো দিকে চলতে পারছে না। তো আমি আপনাকে হয় সকালে যেটি বলেছিলাম, আসলে চট্টগ্রামে কিন্তু আজকে আবহাওয়া অফিস যেটি বলছেন, গত সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 37.4 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং আগামীতে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথাও তারা একই সাথে জানিয়েছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে যে যানবাহনগুলো কিন্তু এই পানির মধ্যে পড়ে কিন্তু অনেক যানবাহন নষ্ট হয়েছে। আমি অনেক চালকের সাথে কথা বলেছিলাম, অনেক তারা বলছেন যে আসলে
প্রায় সময় কিন্তু এই জলাবদ্ধতার কারণে তাদের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়, গন্তব্য উদ্দেশ্যে যেতে পারে না এবং আটকে যায়। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে শুধু এই এলাকায় পানি নয়, চট্টগ্রামের যে 2 নম্বর গেটের পাশাপাশি মুরাদপুর, হালিশহর, বিশেষ করে অ্যাক্সেস রোড এলাকায় কিন্তু আমরা প্রচুর পানি দেখেছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার বামে যে আসলে যানজট সৃষ্টি হয়েছে, অসংখ্য গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে, যেগুলো প্রায় 2-3 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছে, যেগুলো গাড়িগুলো কোনো দিকে যেতে পারছেন না। তো এছাড়া আরেকটি কথা জানিয়ে রাখি যে আসলে জলাবদ্ধতার কারণ হচ্ছে চট্টগ্রামে আসলে যে 30টির বেশি খাল রয়েছে, বলা হয়তো অভিযোগ, সাধারণ মানুষ অভিযোগ করেন সেই খালগুলো সঠিক সময়ে খনন করা হয় না। এবং 1995 সালে যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানও কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত না হওয়ার অভিযোগ করেছেন। এবং নগরবাসীর সাথে সকাল থেকে আমরা যে নগরবাসী যারা বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের সাথে কথা বলে তারা যে দুর্ভোগের কথা জানিয়েছেন, তারা বলছেন যে আসলে কখন যে চট্টগ্রামবাসী এই দুর্ভোগ থেকে রেহাই পাবেন। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, রমজানের শুরু থেকে এখানে জলাবদ্ধতা ছিল প্রায় 15 দিনের মতো। আবার যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, প্রায় 160 জনের মতো মানুষ মারা গেছে। আবারও আজকে কালকে গভীর রাত থেকে থেমে থেমে ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বলা যায় চট্টগ্রামে যে বড় বড় যে সড়কগুলো, বিমানবন্দর সড়ক, বন্দর সড়ক, এই সড়কগুলো কিন্তু একেবারে অকেজো হয়ে গেছে, যান চলাচল বন্ধ হয়ে গেছে। তো এই ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার এবং সাধারণ মানুষের দুর্ভোগের সর্বশেষ তথ্য। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। মহেশখাল বাঁধটি অপসারণ হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি চট্টগ্রামের আগ্রাবাদ হালিশহর এলাকার বাসিন্দাদের। প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এসব এলাকা। এই অবস্থায় দ্রুত স্লুইস গেট নির্মাণের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগর তীরবর্তী বঙ্গোপসাগর থেকে জোয়ারের পানির প্রবেশ ঠেকাতে 2015 সালে সিটি কর্পোরেশনের অনুরোধে নগরীর মহেশখালে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। প্রথম দিকে কয়েকটি এলাকায় সুফল পেলেও ধীরে ধীরে নানা সমস্যার কারণে সিডিএ আগ্রাবাদ হালিশহর এলাকার মানুষের কাছে বাঁধটি গলার কাটা হয়ে দাঁড়ায়। বর্ষা আসলেই বাঁধের কারণে কয়েক লাখ মানুষকে দিনের পর দিন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাতে হচ্ছিল। কারণ বর্ষা কিংবা জোয়ারের পানি বের হওয়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না এ বাঁধে। তীব্র সমালোচনা ও এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত কয়েকদিন আগে সিটি কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ বাঁধটি অপসারণ করে। যেভাবে বাঁধটা হওয়ার কথা ছিল, সম্ভবত কোনো অদক্ষ লোক দিয়ে এটা করানো হয়েছে ডিজাইনটা, যেটার জন্য আজকে এই গচ্ছাটা। বাঁধে প্রচুর পরিমাণে ময়লা জমার কারণে এবং যে কয়টি সেখানে ছিদ্র ছিল, যেগুলো আমরা পাইপ বলি, সেই পাইপগুলো দিয়ে পানি যথেষ্ট পরিমাণে যাচ্ছিল না। অস্থায়ী বাঁধটি ভাঙার ফলে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেলেও জোয়ারের পানিতে প্লাবিত হওয়া থেকে রেহাই পায়নি এলাকাবাসী। বাঁধটা এমনভাবে করা হয়েছে যার কারণে পানিটা নামতে একটু কষ্ট হতো, মানে একটু সময় নিত, যার কারণে আপনার জনভোগটা বেশি হতো। 7 ফুট কেটে দেওয়ার পরে এখন পানি জমে থাকলেও মানে কি চলে যায়। এখন আমরা মনে করি কি ওদিকে পুরোটা যদি ভেঙে দেয় তাহলে মনে করেন না পানিটা আসবে, কিন্তু আবার সাথে সাথে চলে যাবে। জোয়ারের পানির প্রবেশ ঠেকাতে দ্রুত সবার পরামর্শ নিয়ে সুইচ গেট নির্মাণ করা দরকার বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। আবাসিক এলাকা সিডিএ কে ঘিরে একটা পরিকল্পনা নেওয়া যেতে পারে এবং প্রায়োরিটি হলো যে এখন জোয়ারের পানিটাকে থামানো এবং এটা স্লুইস গেটের মাধ্যমে একমাত্র করা সম্ভব। আর সিটি মেয়রও জানালেন মন্ত্রণালয়ের অনুমতি পেলেই সবার পরামর্শ নিয়ে সুইচ গেট নির্মাণ করা হবে। সুইচ গেট নির্মাণ করার থেকে কিন্তু সুইচ গেট রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করাটা হলো যে অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জ। বন্দর কর্তৃপক্ষের বক্তব্য হলো যে আমাদের তো সেই এক্সপার্টিস নেই, তো সুতরাং আমরা হয়তো অর্থায়ন করতে পারবো সরকারের সম্মতি প্রদান সাপেক্ষে। আগ্রাবাদ, হালিশহর ও সিটি এলাকায় 5 থেকে 6 লাখ লোকের বাস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ঝালকাঠির রাজাপুরে চুরির অপবাদে 12 বছরের শিশুকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ। আহত শিশু হাসপাতালে ভর্তি, অভিযুক্তরা পলাতক। রাজধানীর উত্তরায় 5 নম্বর সেক্টরের পাশাপাশি 3টি ভবনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানায় ভোর 5টার দিকে প্রথমে 21 রেস্তোরাঁর ভবনের আগুন লাগে, পরে সেখান থেকে পাশের 2টি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
গ্যাস আছে না, গ্যাস বাস্ট হয়েছে। গ্যাসের একটা লাইন ছিল, এটা ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়ার পরে দ্রুত একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে সাথে আগুন ধরে গেছে। এটা একটু ড্যাম্পিং ডাউন হচ্ছে, আর একটু সময় লাগবে, বাট আমাদের নিয়ন্ত্রণে। এখানে কোনো ফায়ার টিম কোনো কিছু ছিল না। আগুন লাগা মাত্রই যদি এখানকার ইনবিল্ড ফ্যাসিলিটি যারা এখানে ফায়ার টিম থাকতো তারা যদি সাথে সাথে এটা নিভাইতে পারতো তাহলে এত বড় ক্ষতি হতো না। এই মুহূর্তে উত্তরায় ঘটনাস্থলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলেছি তার কাছে। রাকিব, তবে ফায়ার সার্ভিস তো আরো অনেকক্ষণ আগে জানিয়েছিল যে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে তারপরেও কিন্তু আমরা দেখেছি এই সিশেল রেস্টুরেন্ট থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছিল। কুণ্ডলি পাকিয়ে পুরো এই এলাকা কিন্তু ধোঁয়াচ্ছন্ন করে তুলেছে। তবে এখন যদি আমরা বলি, আপনি যদি দেখেন, এখন কিন্তু এই এলাকা আমরা বলতে পারি পুরোপুরি আগুনের নিয়ন্ত্রণে এসেছে। আগুন কোথাও নেই এবং ধোঁয়াও কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। আপনি দেখছেন এই উত্তরার যে নামকরা রেস্টুরেন্ট সিশেল, চারতলা এটি একটি মূলত ছিল সিশেল পার্ক। এখানে পার্টি সেন্টার ছিল, বিভিন্ন প্রোগ্রাম হতো। দেখছেন পুরোটি কিন্তু এখন আগুনে কয়লা হয়ে গিয়েছে পুরে। আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছিলাম এত অল্প সময়ে কেন এত বেশি পুড়লো। ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে মূলত পার্টি সেন্টারের ভিতরে সকল আসবাবপত্র কিন্তু এখানে হয় যে সব কাঠের। এরপরে এখানে যে ডিজাইন থাকে বা যে নকশা থাকে এগুলো কিন্তু কর্ক শিট দিয়ে করা হয় এবং এই পার্টি সেন্টারের মধ্যে বেশ মোটা কার্পেট থাকে। সব মিলিয়ে কিন্তু খুব সহজেই আগুন আসলে ছড়িয়ে গেছে এবং পুড়ে গিয়েছে। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম আগুন এক বিল্ডিং থেকে বা এক ভবন থেকে অন্য ভবনে কিভাবে গেল। আপনি যদি একটু দেখেন এই সিশেল রেস্টুরেন্ট থেকে পাশের যে ভবনটি রয়েছে, এই ভবনে কিন্তু একটি মধ্যে যদি আমরা সংযোগ সড়ক মতো রয়েছে, ছোট্ট একটি সংযোগ সড়ক। তো সেই সংযোগ সড়কের মাধ্যমে কিন্তু আগুন এক বিল্ডিং থেকে খুব দ্রুত অন্য বিল্ডিং এ পাস হয়েছে এবং সেই কারণে কিন্তু পাশের বিল্ডিং এরও কিন্তু বেশ কয়েকটি ফ্লোর কিন্তু পুরোপুরি পুড়ে গিয়েছে। এবং আপনি দেখছেন আইসিবি ইসলামিক ব্যাংক, যেটি আইসিবি ইসলামিক ব্যাংকের নিচে কিন্তু এখনো দেখছেন যে আপনি ধোঁয়া বের হচ্ছে, একটু একটু করে ধোঁয়া বের হচ্ছে এবং আইসিবি ইসলামিক ব্যাংকের সবগুলো গ্লাস কিন্তু ভেঙে ফেলা হয়েছে। গ্লাস ভেঙে ভিতরে প্রচুর পরিমাণ পানি ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আগুন না ছড়াতে পারে। তো সব মিলে বুঝতে পারছেন যে এছাড়া তিনি আরো একটি কথা বলেছেন, ডান পাশে যে বিল্ডিংটি রয়েছে একে টাওয়ার, সেই একে টাওয়ারের কথা বলেছেন যে একে টাওয়ারটা খুবই কাছাকাছি একটি বিল্ডিং এর মধ্যে 2 থেকে 3 ফুট পরিমাণও কিন্তু ফাঁকা জায়গা নেই। সে কারণে খুব সহজেই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ আগুন ছড়িয়ে গিয়েছে। তো এর পাশাপাশি তিনি আরো বলেছেন যে প্রাথমিকভাবে যে আগুনটি নিভানোর দায়িত্ব ছিল সিশেল কর্তৃপক্ষের বা সিশেল কর্মকর্তা কর্মচারীদের, সেই প্রাথমিক কিন্তু তাদের কোনো প্রোটেকশন ছিল না, যে কারণে কিন্তু আগুন খুব দ্রুতই ছড়িয়ে গিয়েছে এবং ফায়ার সার্ভিস আসার আগেই কিন্তু আগুন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তো এখন পর্যন্ত আমরা একদম আপনাকে বলতে পারি যে ফায়ার সার্ভিসের কথা অনুযায়ী এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং এখন আর কিন্তু তেমন খুব বেশি ধোঁয়া দেখা যাচ্ছে না। ভিতরে একটু একটু আগুন যেহেতু লেগেছে, একটু একটু ধোঁয়া থাকবে, সেরকম একটু একটু ধোঁয়া আছে। তা মোটামুটি নিয়ন্ত্রণে। আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো মালিক পক্ষ কোনো কথা বলেনি। পরে হয়তো তারা গণমাধ্যমকে বলতে পারে যে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এখানে বেশিরভাগই কিন্তু সিশেল রেস্টুরেন্ট, সিশেল পার্টি সেন্টার, সিশেল বেকারি, তাদেরই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি আইসিবি ইসলামী ব্যাংকের কিছু ভিতরে পুড়ে গিয়েছে বা কিছু পানি দেওয়ার কারণে ক্ষয়ক্ষতি হবে। তো মোটামুটি আমার কাছে উত্তরা রাজলক্ষ্মীতে যে আগুন লেগেছিল সকালে, তার এই ছিল সবশেষ খবর। তামিম। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে এবারের ঈদে 181টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 170 জন। এর মধ্যে মহাসড়কে মোটরসাইকেল আর হিউম্যান হলার চালিয়ে প্রাণ গেছে 30%। নজরদারির অভাব আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রী পরিবহন, মহাসড়কে মোটরসাইকেল আর হিউম্যান হলারের মতো যানবাহনের আধিক্য কিংবা বেপরোয়া গতি, এসব কারণে প্রতি বছরই প্রাণ দিতে হয় সাধারণ মানুষকে। আর হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। ঈদ এলে এই সংখ্যা যেন আরো বেড়ে যায়। এমন দুর্ঘটনার কবলে যে শুধু ঘরমুখ যাত্রীরাই পড়েন তা নয়, এর শিকার হতে হয় মহাসড়ক কেন্দ্রিক স্থাপনা সহ সাধারণ মানুষকে। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 20 জুন থেকে 30 জুন পর্যন্ত 181টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে 392 জন, প্রাণ হারিয়েছে 170 জন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় পথচারী 36%, মুখোমুখি সংঘর্ষ 29%, পেছন থেকে ধাক্কা 15%, নিয়ন্ত্রণ হারানো 13%। আর যানবাহনের ক্ষেত্রে 29% বাস, 18% ট্রাক, শতকরা 17% হিউম্যান হলার, 13% মোটরসাইকেল আর 9% মাইক্রোবাস। সহজে ব্রেক করতে পারে না, সহজে আপনার থামতে পারে না, ইভেন তার হয়তো হেডলাইট বা ইন্ডিকেটর সিস্টেমও নাই। দেখা যাচ্ছে এই সমস্ত গাড়িগুলোই আপনার মহাসড়কে অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের মধ্যে এই সড়ক নিরাপত্তার ইস্যুগুলোতে কিন্তু আমরা কোনো রকমের সমন্বয় লক্ষ্য করি না। তাই সড়ক পথে এমন বাড়তি চাপ সামাল দিতে প্রশাসনের তৎপরতা বাড়ানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। নজরদারিটা কিন্তু থাকতে হবে। এটা আমাদের আগের থেকেও শঙ্কা ছিল যে ছোট ছোট গাড়ি কিন্তু বেড়ে গেলে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাবে। আমাদের কৌশলটা হওয়া উচিত দ্রুত গতিতে যেন গাড়িটা চালাতে না পারে। এদিকে হাইওয়ে পুলিশ বলছে শুধু প্রশাসন নয়, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সচেতন হতে হবে সাধারণ মানুষকে। যাত্রী যারা ব্যবহার করতেছে তাদের সচেতনতা, তারা যদি জানে যে এটাতে দুর্ঘটনার আপনার রিস্ক ফ্যাক্টর বেশি, আপনার এই দুটাকে কম্পেয়ার করলে তখন তারা চলবে না। এই সাথে আপনার অল্টারনেট যানবাহন চলে আসাটাও একটা জরুরি। মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চালকদের সতর্ক করতে লাগানো হয়েছে এ ধরনের সাইনবোর্ড, তারপরও ঘটছে দুর্ঘটনা। একটুখানি অসাবধানতা আর মহাসড়কে অনাকাঙ্ক্ষিত যানবাহনের অবাধ বিচরণকেই এজন্য দুষছেন বিশেষজ্ঞরা। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ জীবন, সময় সংবাদ, ঢাকা সিলেট মহাসড়ক, নরসিংদী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ অংশে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসি ক্যামেরাগুলো মনিটর করা হচ্ছে। সিসি ক্যামেরা স্থাপন করায় মহাসড়কে এখন অনেকটাই নিরাপদ বলে মনে করছেন সাধারণ মানুষ। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনা রশিদের রিপোর্ট। অপরাধ দমন, অপরাধীদের শনাক্ত, যানজট নিরসন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কে ক্লোজড সার্কিট ক্যামেরা বসিয়েছে পুলিশ। জেলার প্রবেশমুখ থেকে ভালুকা, ত্রিশাল ও ময়মনসিংহ সদরে মহাসড়কের 65 কিলোমিটার এলাকার পুরোটাই এখন সিসি ক্যামেরার আওতায়। পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসি ক্যামেরাগুলো মনিটর করা হয়। ক্যামেরাগুলো 4 মেগাপিক্সেলের আইপি ক্যামেরা, এবং যেহেতু এগুলো আইপি ক্যামেরা, এর বড় সুবিধা হচ্ছে যে আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে আছি তারা তাদের মোবাইলের আইপি ইউজ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাগুলোকে সুপারভাইজ করতে পারবেন। ফলে যে কোনো জায়গায় যে সমস্যা উত্থাপিত হয়েছে সেগুলো তারা মেসেজ কমিউনিকেশনের মাধ্যমে ওই জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন করায় মহাসড়ক এখন অনেকটাই নিরাপদ বলে মনে করেন সাধারণ মানুষ। তবে সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে যে কোনো ঘটনা, দুর্ঘটনায় দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সিসিটিভি ক্যামেরা লাগানোর পরে রাস্তা হাইজ্যাক, ছিনতাই অনেকটাই বন্ধ হয়েছে। একটা ছেলে ইফটিজিং করতে চাইছিল রোডের মধ্যে, এই সিসি ক্যামেরার মধ্যে তাকে ধরে চালান দেওয়া হয়েছে ময়মনসিংহ। সিসি ক্যামেরা বসানোর পরে থেকে আমরা গাড়ি খুব সতর্ক চালাই, কোনো পারাপারি করি না, হোরাহরি করি না। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন, মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপনের সুফল পাওয়া যাচ্ছে। সিসি ক্যামেরা অ্যাক্সিডেন্টের চিত্রগুলো দেখে সত্যিকার অর্থে কার কি অপরাধ ছিল সেটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে। এবং যারা বাসে আগুন দিয়েছে তাদের হাতে পেট্রোল নিয়ে মুভ করা, আগুন দেওয়ার এই দৃশ্যগুলো কিন্তু আমরা রেকর্ডভুক্ত করেছি এবং তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো বিভাগীয় শহর এবং শহরের আশপাশের সকল গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান পুলিশ সুপার। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরো থাকছে, প্রথমবারের মতো কনফেডারেশনস কাপের শিরোপা জার্মানির। স্টেন্ডেলের গোলে চিলিকে 1-0 গোলে হারালো বিশ্ব চ্যাম্পিয়নরা। কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি তৎপরতার অভিযোগে পুলিশ বাদী হয়ে নব্য জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী আরশাদি জাহান তিথিকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, গতরাতে এসআই রকুন বাদী হয়ে ভেড়ামারা থানায় 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে তিথি সহ 9 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এদিকে শনিবার আটককৃত 4 জনকে আজ সকালে জেল হাজতে পাঠানো হয়। গত শুক্রবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামন্দিপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিথি সহ 4 জনকে আটক করে পুলিশ। বাড়িটি থেকে 2টি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল ও 10 কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
মানব পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নজরদারির তালিকায় রাখায় জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পাচার বন্ধে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাচার রোধে নেওয়া উদ্যোগসমূহ পর্যালোচনা না করেই বাংলাদেশকে নজরদারির তালিকায় রাখা হয়েছে। প্রসূন আশিসের রিপোর্ট। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচার বিষয়ক প্রতিবেদন ট্রাফিকিং ইন পারসনস প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এতে বাংলাদেশি পুরুষ ও নারী কর্মীদের জোর করে কাজে বাধ্য করার পাশাপাশি যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়। মানব পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগে বাংলাদেশকে এক ধাপ নামিয়ে 2 নম্বর ধাপের নজরদারি তালিকায় রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞদের মতে এমন প্রতিবেদনে দেশের মর্যাদাহানির পাশাপাশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দিস, কারণ আমাদের একটা পাঠানো নারী যাতে কোনো রকমের অসুবিধা না পড়ে। টিয়ার 2 অবজারভেশন যদি কোনো রকম উইথড্র হয়ে যায় এবং আমরা টিয়ার 3-তে পড়ে যাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইউএন সেকশনটা আমাদের উপর পড়বে। এটা একটা অ্যালার্মিং আমাদের দেশে। বিদেশ যেতে হলে কি কি তার কাগজপত্র থাকা প্রয়োজন, এই অ্যাওয়ারনেস গুলা জনশক্তি কর্মসংস্থান অফিস থেকে যদি মানুষকে সচেতন করা হতো, তাহলে হয়তো মানুষ কিছু সচেতন হতো এবং পাচারটা কমে আসতো। তবে মানব পাচার কিংবা শ্রমিকদের যৌন নির্যাতনে বাধ্য করার ক্ষেত্রে উন্নত দেশগুলো কম দায়ী নয় বলে মন্তব্য করেন অভিবাসী বিশেষজ্ঞরা। ব্যাপক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানে চলছে, এইগুলোর তো একটা পজিটিভ আউটকাম তাহলে থাকা উচিত। সরকারকে দায়ী করবার পাশাপাশি আন্তর্জাতিক দাতা সংস্থা যেভাবে কাজ করছেন সেটাকেও দায়ী করতে পারি। অন্যদিকে যে এনজিওরা কাজ করছেন ট্রাফিকিং নিয়ে, আমরা তাদেরও এখানটায় তাহলে ঘাটতি বলতে পারি। মানব পাচার বন্ধে সংশ্লিষ্ট আইন বাস্তবায়ন সহ এখনই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তারা। হোম মিনিস্ট্রি যে 22 জনের লিস্ট তৈরি করেছিলেন, পার্লামেন্টের সদস্য পর্যন্ত নাম সেখানটায় ছিল, এদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন হয়নি সেই ধরনের। এই ইমিগ্রেশন অফিসিয়াল যারা এটাকে ছেড়ে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, ফরেন মিনিস্টার সমন্বয়ে একটা কমিটি করে এটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। এদিকে মানব পাচার রোধে বাংলাদেশ তৎপর রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন তথ্য নির্ভর নয়। তাদের স্টেট ডিপার্টমেন্ট আমাদেরকে এক ধাপ নামিয়ে দেওয়া, আমি মনে করি তথ্যের কিছু অভাব রয়েছে। আমি নিশ্চয়ই মনে করছি যে তাদের এই ভুল ভাঙবে। বহু এই পাচারকারী ধরেছি, আমাদের দেশে এদের অবস্থান নেই। যাদেরকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিথ্যা ইনফরমেশন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের 16 সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। আফজাল, তামিম, কিছুক্ষণ আগে মূলত আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চ, যেটি প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আজকে সকাল 9টায় বসার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ সময় ধরে কোর্টটি বসেননি তারা, এবং কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা বিলম্বে তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগটি বসেছিলেন। এবং বসার পরে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকল বিচারপতি একমত হয়েছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া ঠিক হবে না। অর্থাৎ এই সংক্রান্ত সংবিধানের যে 16 সংশোধনী করা হয়েছিল, সরকার 16 সংশোধনী করেছিল যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষমতা সংসদের হাতে নিয়ে, সেই হাইকোর্ট যে রায়টি দিয়েছিল যে 16 সংশোধনী অবৈধ, সেই অবৈধের রায়টি মূলত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখেন। এবং আদালত শুরু থেকে যেটি বলার চেষ্টা করেছেন যে এই রায়টি অর্থাৎ সংবিধানের 16 সংশোধনীটি সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতার যে মূল ভিত্তি রয়েছে সেই মূল ভিত্তির সাথে সাংঘর্ষিক হয়েছে। তো এই মামলাটি আসলে দীর্ঘ সময় ধরে চলেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 7 কার্যদিবস শুনানি হয়েছে এবং আপিল বিভাগ এরই মধ্যে এই মামলায় দেশের বিখ্যাত যে 10 জন আইনজীবী, যাদেরকে সিনিয়র আইনজীবী বলা হয়ে থাকে, তাদের পরামর্শ নিয়েছেন এবং আদালত তাদের পরামর্শ শেষে মূলত এই রায়টি দিয়েছেন। এবং যে 10 জন বিচারপতি, 10 জন সিনিয়র আইনজীবী নিয়োগ করা হয়েছিল, সেই সিনিয়র 10 জন আইনজীবী মূলত এই সংবিধানের 16 সংশোধনী বাতিলের পক্ষে মত দিয়েছেন। তার মধ্যে একজন শুধুমাত্র সিনিয়র আইনজীবী, তারা বলছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে জবাবদিহিতা, সেই জবাবদিহিতা জনগণের হাতে থাকা উচিত। যেহেতু জনগণের ক্ষমতা
সংসদের হাতে রয়েছে এবং বিচারপতিদের ক্ষমতাও সেই জনগণের কাছে জবাবদিহিতা থাকা উচিত। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু থেকেই মূলত একটি বিতর্ক চলছিল যে সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা কি ধরনের প্রশ্নবিদ্ধ হবে সেটি জানান। তো এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানবো সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিনুল ইসলামের কাছে। রায়ের প্রতিক্রিয়া জানতে চাচ্ছিলাম, আমরা সরাসরি সম্প্রচারণে আছি। রায়টি কি হয়েছে? আমার ক্রিয়া প্রক্রিয়া আমি কোর্টকেই বলেছি এবং যে জাজমেন্ট এসছে সেটা তো আপনারা শুনেছেন। যে জাজমেন্টে বলেছে যে এটা হ্যাঁ কিছু অবজারভেশনসকে এক্সপাঞ্জ করে এই অ্যাপিলটা খারিজ করে দেওয়া হয়। এর ফলে কি হচ্ছে? এই বাতিলের ফলে কি হচ্ছে? বাতিলে ওটা কতগুলো কমেন্টস করেছিলেন হাইকোর্ট জাজমেন্ট, সেটা কতগুলো কমেন্টস কোনো ইয়ে হবে না, মানে কতগুলো কমেন্টস এক্সপাঞ্জ করবে। স্যার এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আর থাকছে না, হ্যাঁ জুডিশিয়াল কাউন্সিল যেভাবে ছিল সেখানে থাকবে। কথা বলছিলেন যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিনুল ইসলাম, তিনি এই মামলায় মূলত অ্যামিকাস কিউরি ছিলেন। তিনিও অ্যামিকাস কিউরি থাকার সময় আদালতে শুনানি করেছেন এবং তিনিও মূলত সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে না গিয়ে বিচারপতিদের, আমি একজন সংসদ সদস্যদের সাথে কথা বলবো, তিনি হয়তো এটার রায় তো সবার জন্যই আমাদের মানতে হবে এই পর্যন্তই আর কি। এই সময় যে যখন এই রায়টি হয়, যখন হাইকোর্ট অবৈধ করে আপনারা নানা রকম প্রতিক্রিয়া দিয়েছিলেন, ওয়াক আউট করেছিলেন, আজকে সংসদ সদস্য হিসেবে আমি আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি। এখানে আজকে মতামতের তেমন কিছু নেই, কারণ রায় দিয়েছে, রায় পূর্ণাঙ্গ রায় আমরা পাই নাই, কাজের ব্যাপারে এখন কমেন্ট করা যাচ্ছে না, যেহেতু পূর্ণাঙ্গ রায় পাওয়া যায়নি। অসন্তুষ্টির বিষয়টা আপনারা সন্তুষ্ট অসন্তুষ্ট বিষয় তো না, এটা তো আপনার একটা রায় দিয়েছে, রায় সবার জন্য এটা নাগরিক হিসাবে সবার জন্য এটা বাধ্যকর আর কি। কথা বলছিলেন যে সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, যিনিও মূলত তিনি চেয়েছিলেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা আসলে সংসদের হাতে থাকা উচিত। তিনি বলছেন যে আজকে যেহেতু সংক্ষিপ্ত রায়টি দিয়েছে, পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ পেলে হয়তো তারা বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে পারবেন। তাৎক্ষণিকভাবে তিনি বলেছেন যে এখন শুধুমাত্র সংক্ষিপ্ত রায় হয়েছে, পূর্ণাঙ্গ রায় দেখে মূলত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবেন। তো সংক্ষেপে যদি বলা চলে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা এখন সংসদ সদস্যদের হাতে থাকছে না, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে, যদিও রাষ্ট্রপক্ষ থেকে এখনো রিভিউয়ের সুযোগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো অ্যাটর্নি জেনারেল বের হলে তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক কথা বলবেন এবং কিছু অবজারভেশন দিয়েছেন, সেই অবজারভেশনটি কি ছিল সেটি আসলে পূর্ণাঙ্গ রায় দেখলেই বলা যাবে। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার আপিল খারিজের রায় প্রসঙ্গে সবশেষ খবর। তামিম। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ, আর সেই খবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। ঝালকাঠির রাজাপুরে চুরির অপবাদে 12 বছরের এক শিশুকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকেলে উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে টাকা চুরির অপবাদ দিয়ে রাজু হাওলাদার নামে 12 বছর বয়সী শিশুকে নির্যাতন করে প্রতিবেশী সজীব, সাইদুল ও লিটন। তারা শিশুটিকে একটি নির্জন বাড়িতে নিয়ে ঝুলিয়ে বেঁধে লাঠি দিয়ে পেটায়। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। খবর পেয়ে রোববার রাতে শিশুটিকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার। একটা বাচ্চাকে যেরকম নির্যাতন করা হয়েছে বিনা দোষে, আমরা চাই এর কঠিন একটা বিচার হোক, যাতে ভবিষ্যৎ আর কোনো বাচ্চার উপর এরকম টর্চারিং না করতে পারে। তার মাসেল ইনজুরি আছে, আঘাত, মানে যেটা বুরুইজ বলি আমরা, কিন্তু কোনো ফাটে নাই বা হাড্ডিও ভাঙে নাই। তো আমাদের চিকিৎসাধীন আছে। আমরা কঠোর ব্যবস্থা নিব, কাউকে কোনোরূপ ছাড় দেওয়া হবে না। আর এখানে আমরা কঠোর ব্যবস্থা নিব। আমাদের টিম অলরেডি তাকে গ্রেপ্তার করার জন্য পাঠিয়ে দিয়েছি। শিশুদের এরকম অমানবিক নির্যাতন, এটা তো সভ্য মানুষ হিসেবে আমরা কল্পনা করতে পারি না। আমরা অবশ্যই এটা প্রপার দেখভাল করব। সিরাজগঞ্জের তাড়াশে হঠাৎ করে দেখা দিয়েছে গরুর খুরা রোগ। এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় অর্ধশত গরু মারা গেছে। তাছাড়া অসুস্থ হয়ে পড়েছে আক্রান্ত এলাকার বেশিরভাগ গবাদি পশু। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, খুরা রোগ প্রতিরোধে আক্রান্ত এলাকায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ থেকে অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট।
গত 2রা জুন জেলার তারাস উপজেলার চৌড়া গ্রামের খামারি হাসান আলী চান্দাইগোনা পশুর হাট থেকে একটি অসুস্থ গরু কিনে আনেন। আর সেই অসুস্থ গরুর মাধ্যমে ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে খুরা রোগ। পুরো গ্রামে দেখা দেয় গবাদি পশুর এই রোগের প্রাদুর্ভাব। এই রোগে সংক্রমিত হয়ে গত 15 দিনে মারা গেছে প্রায় অর্ধশতাধিক গরু। তাছাড়া অসুস্থ হয়ে পড়েছে গ্রামের বেশিরভাগ গবাদি পশু। হঠাৎ গ্রামে খুরা রোগ দেখা দেয় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকেরা। আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকটা দিশেহারা তারা। তবে যেসব গবাদি পশু অসুস্থ রয়েছে সরকারিভাবে তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ খামারি ও কৃষকদের। অসুখ হওয়ার পর আমি ডাক্তার নিয়ে আসলে ডাক্তার চিকিৎসা দেওয়া যায়, কিন্তু ওই ব্যাধিটা কি ব্যাধি বুঝতে পারলাম না। 3টা গরু আমার 1 দিন 2 দিনের মধ্যে মারা যায়। আমার গরু 7টা গরু অসুস্থ হয়ে গেল, মুখ দিয়ে লালা বাড়ায়, পায়ের খুরা। গত 10-15 দিনে আমাদের গ্রামে 45 থেকে 50টা গরু প্রায় এই খুরা রোগে মারা গেছে। উপজেলায় কোনো চিকিৎসা এ পর্যন্ত গ্রামে আসে নাই এবং খামারিদের কোনো তালিকা তৈরি করে নাই। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তার দাবি খুরা রোগ প্রতিরোধে আক্রান্ত এলাকায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ফলে অনেকটা নিয়ন্ত্রিত হয়ে এসেছে এই রোগ। আমরা বাছুরের পোস্টমর্টম করে ওনার লিভার, লাংস, কিডনি, হার্ট আমরা ঢাকা প্রেরণ করেছি। আর তাৎক্ষণিকভাবে ওখানে আমরা চিকিৎসা ব্যবস্থা জোরদার করেছি, মানুষকে মুভমেন্ট রেস্ট্রিকশন করেছি প্রাণীর। পাশাপাশি আমরা আশেপাশে গ্রামগুলোতে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় মোট গরুর সংখ্যা প্রায় 10 লাখ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে গত বছরের চেয়ে এবছর কয়েক গুণ বেশি আম উৎপাদন করেছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান মালিক ও চাষিরা। কিন্তু রফতানিকারকদের নতুন শর্তের কারণে আম রফতানি করতে না পারায় বেকায়দায় পড়েছেন তারা। বাগান মালিকরা বলছেন আম রফতানি করতে না পারলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। সুস্বাদু আম উৎপাদন হলেও রপ্তানিতে তেমন কোনো অবস্থান ছিল না বাংলাদেশের। 2015 সালে পরীক্ষামূলকভাবে ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের পর সফলতা পাওয়ায় শুরু হয় আম রপ্তানি। কৃষি বিভাগ ও ফল বিজ্ঞানীদের পরামর্শে এই পদ্ধতিতে আম উৎপাদন করে গত বছর বেশ লাভবান হয় চাঁপাইনবাবগঞ্জের অনেক আম ব্যবসায়ী। 2015 সালে মাত্র 3 মেট্রিক টন আম দিয়ে রপ্তানি শুরু হলেও 2016 সালে আম রপ্তানি হয় 150 টন। তবে এবছর একই পদ্ধতিতে আম উৎপাদন করলেও অজানা কারণে বন্ধ রয়েছে আম রপ্তানি। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলার 3 শতাধিক বাগান মালিক। গত বছরের তুলনায় এইবারে আর কি ব্যাগিং এর পরিমাণ আরো বাড়ানো হয়েছে। আম বিদেশে রপ্তানি না করার ফলে এবার আমের বেশ ক্ষতি হচ্ছে এবং ভালো দাম পাওয়া যাচ্ছে না। যে ক্ষতি আর কি হচ্ছে সেটা আমাদের মনে হচ্ছে অসহনীয় আর কি। আম এক্সপোর্ট করে যেন আমরা পূর্বের ন্যায় লাভবান হতে পারি, এই জন্য আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি। চলতি বছর শুধুমাত্র শিবগঞ্জ উপজেলাতেই প্রায় 1 কোটি ব্যাগ ব্যবহার হয়েছে বলে জানান স্থানীয় এই ব্যাগ সরবরাহকারী। প্রায় 25 লাখ আমি ব্যাগ বিক্রি করেছি এবং আমাদের এই এলাকাতে প্রায় 1 কোটির অধিক ব্যাগ ব্যবহার করেছে কৃষক। জেলা থেকে আম রপ্তানি শুরু না হওয়ায় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এখন পর্যন্ত খুব কার্যকরভাবে রপ্তানি না হওয়ায় আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। তা আমরা মনে করছি এ বিষয়ে কৃষি বিভাগের যে কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট আছে তারা কিছুটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে পারে। গত বছর জেলায় মোট 30 লাখ ব্যাগ ব্যবহার হলেও এবছর ব্যাগ ব্যবহার হয়েছে প্রায় 2 কোটি। সংশ্লিষ্টরা জানান এবছর 4000 মেট্রিক টনেরও বেশি রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার দেশের বাইরের খবর। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের এভিগনন শহরে মসজিদের সামনে বন্দুকধারীর হামলায় 8 জন আহত হয়েছেন। রোববার নামাজ শেষে মসজিদের বাইরে মুসল্লিদের ভিড় লক্ষ্য করে 2 বন্দুকধারী হামলা চালায়। এতে 4 মুসল্লি ছাড়াও মসজিদের কাছে বসবাসকারী এক পরিবারের 4 জন আহত হন। এর মধ্যে 7 বছরের এক শিশুও রয়েছে। নিরাপত্তা বাহিনীর ধারণা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এর আগে গত মঙ্গলবার প্যারিসের উপশহর ক্রিটেইলে মসজিদের বারান্দায় গাড়ি তুলে দেওয়ার চেষ্টার সময় একজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। Rouge qui était devant, et donc a forcé le été néfaste, mais bon pour l'instant on va attendre la conclusion. কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুটও মাথায় তুলল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। লার্স স্টিন্ডেলের গোলে ফাইনালে চিলিকে 1-0 গোলে হারিয়েছে জার্মানরা। এ জয়ে প্রথমবারের মতো কনফেডারেশনস কাপের শিরোপা জিতল ডায়মন্ডশাফটরা। মাঝে ডায়মন্ডশাফটদের পাওয়ার ফুটবলের চেতনা প্রতিষ্ঠার সুনিপুণ চেষ্টা। যদিও ম্যাচের শুরু
শেষ বাঁশি বাজার আগে জার্মানদের ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় চিলি। যদিও সেট পিস থেকে শেষের নায়ক হতে পারেননি সানচেজ। 20 মিনিটে ডায়াজের করা ভুলের প্রায়শ্চিত্ত সতীর্থরা করতে পারেননি। এক বুক অনুতাপ আর খলনায়ক তকমা কপালে জুটিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তারুণ্যের কাছে হার মেনেছে অভিজ্ঞতা। 13 জুলাই লিওনেল মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে 2014 বিশ্বকাপের শিরোপা জার্মানদের সানচেজ ভিদালরা। এবারও সেই জুলাই, আর ব্যবধানটা ওই 1-0। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে। সংবিধানের 16 সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। রাতভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি। সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার উপরে, পানিবন্দী কয়েক লাখ মানুষ। রাজধানীর উত্তরায় 3টি ভবনে আগুনের ঘটনায় 2 জনের লাশ উদ্ধার, 2 জন দগ্ধ। পুড়ে গেছে ভবনগুলোর বেশিরভাগ অংশ। এবারের ঈদে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত 170, তথ্য গবেষণা সংস্থার। নজরদারির অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা, জনসচেতনতার তাগিদ। এবং মানব পাচার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নজরদারিতে রাখার প্রভাব পড়বে জনশক্তি রফতানিতে, আশঙ্কা বিশেষজ্ঞদের। পাচার রোধে উদ্যোগ নেওয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।